দেখছিল পরে ম্যাথ কালকে যেগুলো পড়ছিলাম আর হচ্ছে হেনতেন নিয়ে। হুম, অঙ্ক করনি বই ধরে? হুম, আচ্ছা প্র্যাকটিস করতে হবে কিন্তু এগুলো অঙ্ক, নাহলে হবে না। আমি যত শিখাই দিই কোনো লাভ নেই। আচ্ছা তাহলে এখন হচ্ছে উম, ইয়া পারো তো নাকি? আচ্ছা ভালো, পারলে তো ভালো। ইয়া পারো, ভ্যান চিত্র ভ্যান জায়গা মারতে পারো? পারো না? এই যে এইগুলা এরকম করে গোল্লা গোল্লা দিয়া, এই যে পারো নাকি? হ্যাঁ এগুলা পারলে ডিরেক্ট আমরা তাহলে অঙ্ক করি। মানে আমি বলতেছি এগুলা পারা বলতে কি, ধরো আমি তোমাকে কিছু একটা ইনফরমেশন দিয়ে তোমাকে এই ইয়া সান গুলা ফিল আপ করতে বলতেছি, পারবা ফিল আপ করতে? হ্যাঁ ওটাই আর কি, ওটাই বলছি। হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। এভাবে আর কি মানে এই জিনিসটা ফিল করলে এখান থেকে আমরা অনেক কিছু পাইতে পারি না। ধরো আমরা র্যান্ডমলি যদি আমরা একটা জিনিস ধরি, ধরো র্যান্ডমলি এইটাই ধরলাম, দিয়া আমরা বললাম যে কি বললাম, তিনটায় ধরতেছে, দুইটা বাদ দিয়ে তিনটায় ধরি। ধরো এটা এ, একটা ঘটনা এ, আরেকটা ঘটনা হচ্ছে বি, আর একটা ঘটনা হচ্ছে সি। তাহলে আমরা জানি এই এটা একটা কি করে দেয়, ধরো আমি যদি এইটুকু অংশের কথা বলি, তাহলে এটা কি বলতেছে বলো দি? এই যে এতটুকু অংশ, বা এতটুকু অংশ বাদ দিল, ধরো এই যে এতটুকু অংশ, মানে হলুদ করা অংশটা, এটা কি বলতেছে? এটা বলতেছে এ আর সি দুইটা কোনো একসাথে যদি ঘটে তাহলে সেটা ঘটে, তাই না? এটাই তো বলতেছে নাকি? বুঝো নাই? এই এইটা, এটা তো তাই বলতেছে। বা আমরা আসলে একটা উদাহরণ নিয়ে দেখতে পারি, ধরো তো এখানে দেখলাম হচ্ছে আহ এটা হচ্ছে ফুটবল খেলতে পারে এরকম, এটা হচ্ছে ক্রিকেট খেলতে পারে এরকম, আর এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলতে পারে। তার মানে এই যে এতটুকু পোর্শনটা আছে, এতটুকু পোর্শনটা ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন দুইজনে খেলতে পারে এরকম, এদেরকে বোঝাচ্ছে। তারপর আমরা যদি বলি যে এই যে এতটুকু অংশটা, তাহলে এটা কাদেরকে বোঝাচ্ছে, যে তোমার ফুটবল এবং ক্রিকেট খেলতে পারে এরকম। তো এই জিনিসগুলো তো আমরা জানি নাকি? হুম। তারপর এই যে এটা কি, এটা কাদেরকে বোঝাচ্ছে, ফুটবল এবং ক্রিকেট দুজনে খেলতে পারে এরকম যারা আছে তাদেরকে বোঝাচ্ছে। বুঝতে পারছি কিনা? আর এই ছোট অংশটা কি বোঝাচ্ছে, যে ফুটবল ক্রিকেট এবং ব্যাডমিন্টন তিনটাই খেলতে পারে এরকম। বা দাঁড়াও আরেকটা কি করি, হ্যাঁ এরকমই তো। ধরো আমি তাহলে এখানে একটা কাজ করে দাও, এখানে ধরো লিখলাম হচ্ছে ফ্যান চিত্র, তো এরকম করে লিখ। হুম। ধরো আমি লিখলাম এটা হচ্ছে 5, এটা 3, এটা 2, এটা 4, এটা 15, এটা 12, এটা 16। হ্যাঁ এটা লিখলাম। আচ্ছা তাহলে তুমি আমাকে বলবা যে নাম্বার অফ ফুটবল খেলে, ঠিক আছে, ফুটবল খেলে এরকম কয়জন আছে? বুঝছো কি? ফুটবল খেলে এরকম কয়জন আছে? 16।
এইটা মানে এই ১৬টা হচ্ছে শুধু এইটুকুর জন্য। ঠিক আছে? এইভাবে লিখছি। এই ২ টা হচ্ছে শুধু এইটুকুর জন্য। আর এই ৩ টা হচ্ছে এইটুকুর জন্য। আর এই ৫ টা শুধু এইটুকুর জন্য। এইভাবে আমি লিখছি। তাহলে ফুটবল খেলে এরকম কয়জন আছে? সবগুলো যোগ হবে। ১৬, ২ হ্যাঁ, সবগুলো যোগ হবে। তাহলে যোগ করলে কত হয়? ২৬ আসে। তো ২৬ তারপর ওরকম ভাবে ক্রিকেট কত খেলে? তাহলে ওইটাও বের করতে পারবা। আচ্ছা ওইটা ফুটবলটা বুঝছি, তাহলে ক্রিকেটটা দেখার দরকার নেই। তাহলে এখন আমরা যদি প্রশ্ন করি যে আচ্ছা এরকম হয় যে ফুটবল এবং হচ্ছে কি খেলবে? ক্রিকেট খেলবে। তাহলে এরকম কয়জন? হুম, এরকম কয়জন? ৫ জন না? হুম। তারপর হচ্ছে এরকম তারপর নাম্বার অফ হচ্ছে ধরে নাও কি বলবো? আমরা অনেক কিছুই বলতে পারি। আমরা বললাম যে হ্যাঁ, ফুটবলও খেলে, তারপর হচ্ছে ক্রিকেটও খেলে, তারপর হচ্ছে ব্যাডমিন্টনও খেলে। এরকম কয়জন আছে? এরকম ৩ জন। আচ্ছা, আরেকটা একটা জিনিস দেখি দাঁড়াও। ধরো আমি এখানে বললাম এখানে টোটাল আছে ১৫০ জন পুরা ইয়াতে। হুম? তোমার কাছে ১৫০ জন প্লেয়ার বা ১৫০ জন ছেলেকে দিছি। তো আমি চাচ্ছি যে নাম্বার অফ এরকম যে ফুটবলও খেলবে না, ক্রিকেটও খেলবে না, তারপর হচ্ছে ব্যাডমিন্টনও খেলবে না। কোন কিছুই খেলবে না আরকি। ঠিক আছে? এরকম কয়জন হবে? মানে কোন খেলাই খেলবে না তারা। বুঝছো কি? এটা কত হবে? এটা বলতে পারবা? হ্যাঁ, তাহলে এটা ১৫০ থেকে টোটাল এই যতগুলো আছে এগুলো বিয়োগ করে দিতে হবে না? মানে কত হয়? তোমার কাছে ক্যালকুলেটর আছে তো নাকি? ক্যালকুলেটর বাইর করো। বাইর করে যোগ করে দেখো কত হয়। মানে জাস্ট এই এদের বাইরে হবে আরকি। মানে এই এদের বাইরে যারা আছে, এইটুকুর বাইরে যারা আছে তারা। ওরা কোনো কিছুই খেলবে না। তাহলে বলো কত হচ্ছে আমাদের? তাহলে ৫৭ বিয়োগ করে দিলে কত আসছে তাহলে? ৯৭ নাকি? না ৯০ হ্যাঁ, 93 আচ্ছা ৫৭ সরি 93 তাহলে 93 আছে যারা কোনো খেলায় খেলবে না, এদেরকে আমি রেখে নিই। তো এরকম আরো অনেক কিছু প্রশ্ন করতে পারে। তাহলে আমরা প্রশ্ন করে আমরা চিত্র আঁকবো। আঁকার পরে হচ্ছে আমরা হলো যা চাইছে, যে জিনিসগুলো চাইছে ওগুলা চিত্র দেখে আর্টস করবো। এখন আমাদের তো প্রবাবিলিটির অঙ্ক। তো নিচে তাহলে জাস্ট কি হবে? নাম্বার অফ যেহেতু বের করতে পারতেছি, তাহলে প্রবাবিলিটি বের করার কোনো ব্যাপার না। নিচে জাস্ট মোট ঘটনাটা দিয়ে বা মোট সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে প্রবাবিলিটি গুলো পাওয়া যাবে। ঠিক না? এটা তো আমরা অঙ্ক করি তাহলে দিয়ে। হ্যাঁ? ধরো আমরা প্রথমে এই উদাহরণের অঙ্কটা করি। তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলছে? এটা হচ্ছে কেতাবের বইয়ের উদাহরণ। একটি কলেজে একাদশ শ্রেণীর ৪০ জন ছাত্রের ভিতরে ২০ জন ফুটবল খেলে, ২৫ জন ক্রিকেট খেলে, তারপর ১০ জন ফুটবল এবং ক্রিকেট দুটাই খেলে। তাদের মধ্যে নির্বাচনে আমি যদি একজনকে নির্বাচন করি তাহলে ছেলেটি ফুটবল খেলবে তবে ক্রিকেট কি? ছেলেটি ফুটবল খেলে তবে ক্রিকেট খেলার সম্ভাবনা কত? মানে ফুটবল খেলে আমি এটা জানি, ক্রিকেট খেলবে এরকম সম্ভাবনা কত? তাহলে ওটা ওই যে আমাদের শর্তকালীন যে সম্ভাবনাটা ছিল যে এ ঘটে গেছে, বি হওয়ার সম্ভাবনা কত? এরকম টাইপের কিছু একটা। তাহলে এটা যদি আমরা ভ্যান চিত্র আঁকাই, হুম, আ ধরো না আঁকাইলে এমনিও করা যায় হয়তো। কিন্তু এটা আঁকাইলে মানে জিনিসটা দেখা যায় ভালো মতো। তাহলে কি আছে আমাদের? ২০ জন ফুটবল খেলবে, ২০ জন ২৫ জন ক্রিকেট খেলবে আর ১০ জন ২ টা খেলবে। এরকম। তাহলে আমরা ২ টা নিবো। এখানে একটা নিলাম, একটা নিলাম।
তাহলে এটা এখন আমাকে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে আমি বলতেছি যে এখানে ফুটবল খেলবে এরা, এখানে ক্রিকেট খেলবে এরা আছে। তাহলে ফিল আপ করবো কিভাবে? প্রথমে ফিল আপ করতে হবে কমনটা, একদম ভিতর থেকে আর কি ফিল আপ করা লাগবে। তাহলে প্রথমে তুমি এটা লিখে ফেলো যে যেহেতু 10 জন ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলে, তুমি এই ভিতরেরটা হবে, এটা হবে 10। তারপর বলছে 20 জন ফুটবল খেলে। তাহলে এখানে তো আমরা ফুটবল নিছি এই গোল্লাটাতে। তো এই গোল্লাতে 10 জন তো আমরা দেখতেছি উভয় খেলতেছে। তাহলে বাকি তাহলে 10 জন এখানে আছে। টোটাল 20 জন। এভাবে ফিল আপ করতে হবে। তারপর কি বলছে 25 জন ক্রিকেট খেলে। তাহলে 10 জন আমি দেখতেছি ক্রিকেট খেলার গোল্লাতে 10 জন দুইটাই খেলে। তাহলে বাকি 15 জন শুধু ক্রিকেট খেলে। যেহেতু টোটাল 25 জন। তাহলে এখানে আমাদের হইলো কত? 10, 10, 20 আর 15, 35। তো টোটাল তো আছে 40। তাহলে 5 জন নিশ্চয়ই এরকম আছে যারা কোনো কিছু খেলে না। এরপর এখন আমরা প্রশ্ন করব যে তাদের মধ্য থেকে 2 বছরে একজনকে নির্বাচন করতে, যদি ছেলেটি ফুটবল খেলে তবে ক্রিকেট খেলা সম্ভাবনা। তাহলে আমাদের কি বের করতে হবে? প্রবাবিলিটি অফ কি ক্রিকেট যখন ফুটবল খেলে এরকম। ব্যাপারটা এরকম হয় না যে ফুটবল খেলছে, খেলতে পারে, ক্রিকেট খেলার সম্ভাবনা কত? এটা তো আমরা পড়ছিলাম। ডি ঘটে গেছে, এ হওয়ার সম্ভাবনা হলে কি বলতাম আমরা? এ বাই বি। তাহলে এটা সি বাই এ। তাহলে এটা কত হবে? এখন এটা কিন্তু আমরা ওই উদাহরণের সময় পড়ছিলাম যে আমাদের দরকার তো ফুটবল খেলতেছে, তখন ক্রিকেট খেলার সম্ভাবনা কত? তাহলে আমরা জানি না ফুটবল খেলতেছে হচ্ছে এই গোল্লাটাতে, ফুটবল খেলতেছে হচ্ছে এখানে 20 জন। তাহলে মোট ঘটনা আমরা এখানে 20 নিব, মানে নাম্বার অফ ফুটবল খেলে এরকম কারা কারা। তারপর তার মধ্যে থেকে ক্রিকেট খেলবে কারা। তাহলে উপরে কত হবে বলো? আমি যদি এখানে একটা নোটেশন দিই, নাম্বার অফ ফুটবল খেলে যারা, আর উপরে হবে নাম্বার অফ ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলে এরকম। তাহলেই তো হয়ে গেল। তাহলে উপরে হচ্ছে 10 আর নিচে হলো 20। তাহলে এটা অ্যান্সার কত? হাফ। ঠিক আছে কিনা বলো তো? হুম, বুঝতে পারছো? এখন ধরো আমাদের বইয়ে যেভাবে সলভটা আছে ওটাও দেখো। এটাও একটা অ্যাপ্রোচ। তোমার যেটা ভালো লাগবে ওটা করো। এখানে দিলাম। ঠিক আছে, যে ধরো আমরা ভ্যান চিত্র আঁকাইলাম না। উম, না আঁকায় কি করছে ওরা? হ্যাঁ, ওরা যেটা করছে আলাদা আলাদা করে, যেহেতু আমাদের দেওয়া আছে ফুটবল খেলে কতজন এটা আমরা জানি, তারপর হচ্ছে ক্রিকেট খেলে কতজন সেটা আমরা জানি, এবং উভয় খেলে কতজন সেটা আমরা জানি, এবং টোটাল কতজন সেটা আমরা জানি। তো আমরা কি করলাম? প্রবাবিলিটি অফ এক্স বের করলাম 20/40। প্রবাবিলিটি অফ ক্রিকেট বের করলাম 25/40। দুইটাই খেলে এটা বের করে ফেলি। এরপর এই সূত্রটা যদি আমরা কাজে লাগাই আর কি, সূত্রটা মনে আছে কি? এই যে এটা সূত্র ছিল, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা যদি অধীন ঘটনা হয় তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ এ, না এখানে বলতে বি, বি এরকম, এরকম ছিল না? তাহলে আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে এটা হলে এর নিচে এটা ভাগ করে দিব, তাইলে হয়ে যাচ্ছে। তো এখানে ওইটাই করছে তারা, সি এ সূত্র ইউজ করছে আর কি। মানে তুমি এখানে সূত্রটা তোমার যদি মাথায় থাকে, এই যে এই সূত্রটা, তাহলে এই সূত্র ইউজ করে করতে পারলা। অথবা আমার মনে হচ্ছে এটা বেশি ইজি, যে এটা দেখে দেখে সুন্দর করে লজিক দিয়ে বলা যায়। এই আর কি। তো তাহলে এরকম আমরা আরো কয়েকটা অঙ্ক করবো। আমরা গতকালে 3 করছিলাম তাই না? 3 তোমাকে দেখতে বলছিলাম আর কি। আর হচ্ছে সংখ্যা রিলেটেড করছে, আর হচ্ছে ওই যে কার্ডের যে অঙ্কগুলো সেগুলো করছে। এখানে আমি বলছিলাম যে আরেকগুলো অঙ্ক আছে যে বাক্য থেকে বল উঠানো, সেগুলো আমরা আজকে করবো না। আজকে হচ্ছে আমরা এই যে এরকম টাইপের যে অঙ্কগুলা থাকবে সেগুলো অঙ্ক করবো। আমি নাম্বার গুলো লিখে দিব, সমস্যা নাই, তাহলে পরবর্তীতে তুমি প্র্যাকটিস করতে পারবা।
তবে আলটিমেটলি যখন আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, আমি সব অঙ্কগুলাই আমাদের করা হয়ে যাবে, এটা নিয়ে প্যারা নিও না। 50 জন ছাত্রের 35 জন ফুটবল, 25 জন ক্রিকেট খেলে। প্রত্যেক ছাত্র অন্তত একটি খেলায় অংশ নেয়। একজন ছাত্র আমি দুইভাবে নির্বাচন করছি, তার উভয় খেলার অংশ নেওয়ার সম্ভাবনা নির্ণয় করতে। ঠিক আছে? 50 জন ছাত্র আছে, 35 জন ফুটবল খেলে, 25 জন ক্রিকেট খেলে। প্রত্যেক ছাত্র অন্তত একটি খেলায় অংশ নেয়। তার মানে 50 জনের খেলা খেলে আর কি, এরকম নাই যে কেউ খেলা খেলে না, এটাই বলছে আর কি। তো একজন ড্রাইভার, তাহলে এটা যদি আমি ওই, মানে আমরা তো অনেকভাবে করতে পারি, আমরা এইভাবে করার চেষ্টা করতেছি অঙ্কগুলো আর কি, চিত্র আঁকি। তাহলে আমি এখানে দুইটা গোলা নিব, একটা ফুটবল খেলার জন্য আর আরেকটা হচ্ছে ক্রিকেট খেলার জন্য। এবং সবাই যেহেতু খেলায় অংশগ্রহণ করে, তাহলে এখানে 50 জনকে রাখতে হবে, যেটা বুঝতেছি। তাহলে প্রথমে ওই যে মাঝের জিনিসটা ফিল আপ করো। কি এখানে বলছে কি এরকম কেউ যে 35 জন, এখানে কিন্তু এটা বলেনি, এখানে ওটা বলেনি, বলছে যে 35 জন আছে ফুটবল, 25 জন আছে ক্রিকেট খেলে, প্রত্যেক ছাত্রই খেলে। দুভাবে নির্বাচন করলে উভয় খেলায় অংশ নেওয়ার, মানে এইটার হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। ঠিক আছে? এখন এটা হচ্ছে হলাম ফুটবল, এটা ধরলাম ক্রিকেট। তো 35, 35 জন কি করে ফুটবল খেলে, আর 25 জন ক্রিকেট খেলে। এই 25 জনের ভিতরে ফুটবল আছে, 35 জনের ভিতরে সরি, এই 25 জনের ভিতরে হ্যাঁ ফুটবল আছে, 35 জনের ভিতরে ক্রিকেটও আছে, এটা বলছি। তো এখানে আসলে ভ্যান চিত্র খুব একটা কাজে লাগছে না। যাই হোক, এখানে কি করতে পারি তাহলে আমরা, এখানে তাহলে সূত্রটা খাটাইলে বেশি সুবিধা হবে, তাই না? আমরা যদি এটা বের করি যে প্রবাবিলিটি অফ এফ কত, সেটা কত হবে? 35/50। প্রবাবিলিটি অফ, যদি আমাকে বলে, ক্রিকেট বলে, সেটা আমরা কত বলবো? 25/50। এখন আমাদেরকে বলতেছে প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন সি বের করতে। তো এখন ফুটবল খেলে এবং ক্রিকেট খেলে, এই দুইটা ঘটনা কি স্বাধীন ঘটনা নাকি অধীন ঘটনা? যদি স্বাধীন ঘটনা হয়, তাহলে আমরা ডাইরেক্ট একটা সূত্র আছে না আমাদের, just গুণ করে দেখবো এই দুটা প্রবাবিলিটিটা। ঠিক আছে না? কি লিখতেছি? এটা এটা গুণ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসার কথা, ডিরেক্ট যদি গুণ করে দিই। এখন কথা তো এটাই যে এটা কি স্বাধীন ঘটনা নাকি অধীন ঘটনা? বুঝতে পারছো কি জিনিসটা? নাকি আচ্ছা, এটা এটা দাঁড়াও, একটু দাঁড়াও। এখানে গুণ করবো নাকি যোগ করবো, এটাও তো ব্যাপার। কি বলছে যে তারা উভয় খেলায় অংশ নেওয়ার সম্ভাবনা কত? উভয় খেলায় অংশ নেওয়া, হ্যাঁ এটাই তো। উভয় খেলায় অংশ নেওয়ার সম্ভাবনা, এটাই তো, হ্যাঁ এটাই। তাহলে আমাদের বোধহয় এটাই বের করতে হবে কিনা বলো তো, এই যে এফ, প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন সি, এটা কিনা বলো তো আমাকে। হ্যাঁ এটাই বের করতে হবে। হুম। আচ্ছা, তা এখন কথা হলো যে যেহেতু এখানে আছে, কি বলে, এটা এখানে আছে, তাহলে এখন এটা কিভাবে বের করবো? আমরা এটা করতে পারি, কি করতে পারি, কি করা যেতে পারে? আমরা নাম্বার, আমাদের তো নাম্বার লাগবে তাই না? নাম্বার লাগবে, তাহলে হয়ে যাচ্ছে উম আচ্ছা, এইটা সূত্র আমরা জানি না যে নাম্বার অফ, আমাদের তো ধরো আমরা যদি নাম্বার এইটা বের করতে পারি, নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখো তো, এইটা আমরা জানি না, এই সূত্রটা আর কি। এটা হচ্ছে নাম্বার অফ এফ ইউনিয়ন সি, এটা হচ্ছে নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি। তো নাম্বার অফ এফ ইউনিয়ন সি, এ অথবা
সি মানে কি এফ অথবা সি এটা কত, এটা তো আমরা জানি 50, আর নাম্বার অফ এফ বলে দিছে 35, আর নাম্বার অফ সি বলে দিছে কত 25, তাই না? তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি এইটা বের করে ফেলতে পারি। তাহলে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি এটা হচ্ছে কত হবে 35 আর কেড়ে কত হচ্ছে দেখো তো, ভুলে গেল। ঠিক আছে, 35 আর 25 যোগ করলে কত হয় 60 হয় না? তাহলে এটা হচ্ছে 10 আসতেছে, নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি আসতেছে 10, এভাবে করি। এটা বাইর করে ফেললাম। তো এখন আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন সি। এটা কি হবে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি, নাম্বার অফ টোটাল, টোটাল নাম্বার আর কি, এটা এস ধরছে যেহেতু টোটাল ধরো আর কি। তাহলে এটা 50 আর এটা হচ্ছে 10, তাহলে 1/5 এভাবে করা যেতে পারে। এটা করা যেতে পারে। প্রথমটা যেভাবে করতে ধরছিলাম ওভাবে যদি চিন্তা করি, নাম্বার অফ কি এফ বের করলাম, সরি প্রবাবিলিটি অফ এফ বের করলাম, এটা কত 35 ডিভাইডেড বাই 50। তারপর প্রবাবিলিটি অফ সি বের করলাম, সেটা কত 25 ডিভাইডেড বাই 50। এখন আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এফ ইন্টারসেকশন সি। তাহলে এখন আমরা তো জানি না এই দুটা স্বাধীন ঘটনা নাকি, মানে ফুটবল খেলবে এখন ক্রিকেট খেলার সম্ভাবনা কত, কারণ এটা তো অধীন ঘটনা। কারণ অধীন ঘটনা হলে ওটা যেহেতু এরকমও আছে যে দুইজনে খেলে, তাহলে এখন এখানে নাম্বার অফ এফ তো জানি, কারণ এইটা তো জানা নাই নাম্বার অফ এফ, মানে সি, এটা জানা নাই, এই মানটা জানি না। এটা না জানলে হবে না, ভুল হবে। এভাবে যদি করি জিনিসটা হয়তো হবে না, মিলবে না। তো এইভাবে করা বেশি ভালো আছে। আর এখানে চিত্রটা কাজে লাগলো না কেন, কারণ ওখানে চিত্র কোনো কাজই নাই এখানে, ব্যাপারটা একটু অন্যভাবে দিয়েছে। যাই হোক, এই এটা আমরা তাহলে এইভাবে করবো না, ঠিক আছে। এই- এই- আচ্ছা, এরপরে অন্য একটা অঙ্ক করি। 5-এর এ করলাম তাই তো, 5-এর সি করছি কতদিন যতদূর মনে পড়ে, এইটা করি তাহলে। 5-এর বি, 5-এর বি কি বলছে, একজন ছাত্রের বাংলায় পাসের সম্ভাবনা হচ্ছে 2/3, বাংলা অঙ্ক দুইটি বিষয়ে পাসের সম্ভাবনা হচ্ছে 14/45, এবং দুইটিতে অন্তত দুইটির অন্তত একটিতে পাসের সম্ভাবনা হচ্ছে 4/5, তার অঙ্কে পাসের সম্ভাবনা কত? তাহলে কি কি দেওয়া আছে একটু দেখো, মানে এখানে বোধহয় সূত্রগুলো কাজে লাগে যা মনে হচ্ছে। বাংলা যেহেতু সম্ভাবনা গুলো দেওয়া আছে, যে বাংলায় পাসের হার, তাহলে পি অফ বেঙ্গলি ধরলাম ডি, এটা হচ্ছে 2/3। তারপর বলছে বাংলা ও অঙ্ক দুইটি বিষয়ে পাসের সম্ভাবনা, বাংলা ও অঙ্ক, তাহলে এটা কি এটা লিখতে পারি পি ইন্টারসেকশন অঙ্ক, যেহেতু ম্যাথ, এটা হচ্ছে 14/45। দেখো তো এটা কি ভুল হলো না ঠিক আছে? এটাই তো হওয়ার কথা, যেহেতু বাংলা ও অঙ্ক দুইটি বিষয়ে পাসের সম্ভাবনা, তাহলে আমরা এটা লিখতে পারি। তারপর বলছে দুইটির অন্তত একটিতে পাসের সম্ভাবনা, অন্তত একটি, দুইটির অন্তত একটিতে পাসের সম্ভাবনা 4/5। তাহলে এটা আসলে কি বোঝাচ্ছে, এটা একটু বলতে পারবা যে প্রবাবিলিটি অফ এটা কত ধরবো আর কি, এই জিনিসটাকে 4/5টাকে, এটা একটু যদি বলতে পারো তাহলে সুবিধা হয় কিন্তু, মানে বুঝা যাবে তখন বেশিরভাগ মতো তুমি বুঝতে পারবা। দুইটির অন্তত একটিতে, মানে একটা হইলেই হলো,
এরকম পাঁচের সম্পূর্ণ 4/5, তার মানে এটা কি বোঝাচ্ছে বলতে পারবা? প্রথমটা তো বলছে বাংলা ও অঙ্ক, তাহলে বি ইন্টারসেকশন এম, পরেরটাকে বলছে অন্তত একটিতেই হলে হবে, তাহলে এটা কি বোঝাচ্ছে বলো? এইখানে এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেছে, বাকিটা তুমি নিজেই করতে পারবা। বুঝতে পারো? এইটা কি এইটাই না? বি অথবা এম, বাংলা অথবা ম্যাথ, যে কোনো একটা হইলেই হলো, যেটাই হতে পারে। বাট এটা মানে কি, আমি যখন পড়াচ্ছিলাম তখন তো এটা বলছিলাম যে যখন এই দুইটা ঘটনা অথবা দ্বারা রিলেটেড, তখন এটা বোঝাচ্ছে যে ওই দুটোর মধ্যে একটা হইলেই হলো, দুইটাই হতে পারে, একটা হইলেও হলো। তো এটা মনে রাখবা, এরকম করে একটা ভাষা থাকলে ওইটা মানে বোঝাচ্ছে এটাই, যে দুটা ইউনিয়ন। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে 4/5। এখন বলো দি, তোমার চাইছে কি? তোমার চাইছে বি প্রবাবিলিটি অফ, কি চাইছে? ম্যাথে পাস করতে গেছে প্রবাবিলিটি অফ এম, পারবা বের করতে? সূত্র কিন্তু তোমার জানা আছে, তুমি জানো না যে বি ইউনিয়ন এম করলে আমরা জানি কি হয়? যেহেতু বোঝা যাচ্ছে এটা হচ্ছে অবর্তনশীল ঘটনা, তাহলে তুমি সূত্রটা কি লাগাবা? বি প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এম মাইনাস প্রবাবিলিটি অফ এ, সরি, বি ইন্টারসেকশন এম। তো এখন এটা জানো, এটাও জানো, এটাও জানো, এটা বের করা লাগবে। সো প্রবাবিলিটি অফ এম বের করা লাগবে। তো এটা কি হবে? এটা হবে প্রবাবিলিটি অফ পি ইউনিয়ন এম, তারপর হচ্ছে মাইনাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এম। বি ইউনিয়ন এম কত? 4/5 মাইনাস 2/3 প্লাস 14/45। তাহলে এটা কি 4/9 আসে দেখো তো? ক্যালকুলেটর আছে না তোমার কাছে? তাহলে তো হয়েছে 4/9, তো হইলো এরকম আর কি। আচ্ছা, তাহলে আমরা পরেরটা করি। 5-এর এ করলাম, বি করছি, আর হচ্ছে জি এইচ হতো তোমাদেরকে করবো। 5-এর তাহলে দেখো, আমরা গতদিনে 5-এর সি থেকে এইচ আলোচনা করছিলাম আর কি, আলোচনা করা হয়েছে, এখন করতে বলছি, করবা। তাহলে 5-এর শেষ হয়েছে, 3 শেষ হয়েছে। 6-এর গুলো যদি এখন ধরি, 6-এর গুলো ধরি, তাহলে 6-এর হচ্ছে প্রথমে এই অঙ্কটা করা যায়। 6-এর এ, তোমার টেস্ট পেপার কি কিনছো? টেস্ট পেপার বা এরকম টাইপের কিছু বোর্ড প্রশ্নের জন্য? কবে কিনবা তাই? টেস্ট পেপার কি বের হয়েছে? বের হয়নি বোধহয়, কারণ আমাদের কলেজের তো, বেশিরভাগ কলেজের তো টেস্ট পরীক্ষা হয়, হয়েছে যদিও, হলো বের হবে আর কয়েকদিন পর। যাই হোক, এই যে টেস্ট পেপার কিনবা, হ্যাঁ, টেস্ট পেপার কিনে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে এখন এই কয়েক মাস, মানে বইয়ের ম্যাথ করার পর বোর্ড বইয়ের স্ট্যান্ডার্ড যেই ইয়াগুলো আছে, মানে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো করতে হবে। তারপর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এই করে, মানে সামনে যে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আমি ভাবলাম বোর্ড টেস্ট পেপার থাকলে আর কি ওখান থেকে দেখতাম প্রশ্নগুলো কিরকম আসতো। আচ্ছা, এইটা হচ্ছে ইয়া, এইটা আর কি, এইটা ছিল।
বলছে আলমের বাংলা পরীক্ষায় ফেল হওয়ার সম্ভাবনা হচ্ছে এত, বাংলা ও ইংরেজি দুইটিতে পাশের সম্ভাবনা এত, দুইটি যে কোনো একটিতে পাশের সম্ভাবনা এত, তাহলে তার ইংরেজিতে পাশের সম্ভাবনা কত? আগের অঙ্কটার মতোই কিনা বলো, সেম আগের অঙ্কটা তুমি করো, ওইটারে ভাষাগুলা যা শূন্য একটা ফরম্যাটে দেওয়া হয়েছে, তাই কিনা বলো? পারবা না তাহলে এটা বলো দি, তুমি আমাকে বলো এখানে 1/5, 3/4 এবং 7/8 এগুলো কি কি ধরবো আর কি, এটুকু বললে হয়েছে। 1/5টা আসলে প্রবাবিলিটি অফ কি বলো? কোথায় রে? না তুমি ফেল গুলাই ধরো, তুমি ফেল গুলা নিয়ে চিন্তা করো। ফেল ফেল হলে তুমি, হ্যাঁ তাও হবে, তাও তুমি যেটা বললে সেটাও করা যায়। বা তুমি ধরলা যে আচ্ছা প্রবাবিলিটি অফ এটা হচ্ছে বি, বাংলা বার, বাংলা ফেল, দ্যাট ইজ 1/5। আর তুমি যেটা বললা বাংলায় পাস, তো আমরা তো জানি 1 থেকে এটা বিয়োগ করলে 4/5 হয়। আচ্ছা হলো, 4/5 এটা হলো, তারপরটা কি ধরবা? হুম, দ্যাট ইজ 7/8। এখন তুমি বলো প্রবাবিলিটি অফ ইটা বের করতে পারবে না? যে কোনো ব্যাপার এই সূত্র যদি, হ্যাঁ এটাই। খা- খালি এখানে কোনটা পরিবর্তন ছিল এইটাই নাকি? এইটুকু বের করাটা, এইটুকু বের করাটা একটু আলাদা ছিল। এর আগেরটাতে ডিরেক্ট এটা দিয়ে দিছিল, এখন এইটা দিছে। এইখান থেকে এখানে আমরা আসতে পারি না? আচ্ছা, আমরা আসতে পারি। ঠিক আছে, হইলো, এটা পারছি। এরপরে কি আছে? এরপরে এটা হলো কার্ডের অঙ্কটা দেওয়া আছে, এটা আমরা করছি। ছক্কার অঙ্কটা দেওয়া আছে, এটাও করছিলাম। আচ্ছা এইটা একটু দেখতে পারো, মানে এটা ছয়ের হচ্ছে এটা ডি নম্বর অঙ্কটা। যদিও এটা গত দিনের পড়াশোনা আমাদের। ছয়ের ডি, 52খানা তাসের প্যাকেট হতে পুনঃস্থাপন পূর্বক দুটি তাস দৃঢ়ভাবে উঠানো হলো। তারপর হচ্ছে তাস দুটি পুনঃস্থাপন পূর্বক, বুঝতে পারছো? এটা গতদিনও আমি একটু বলছিলাম। মানে প্রথমে, মানে এরকম 52টাই ছিল, তুমি একটা উঠাইছো, তুমি একটা কিছু পাইলা, ফের আবার যেটা উঠাইছো ওটাকে আবার ফেরত দিয়ে আবার সাফল করে আবার উঠাইছো, এরকম আর কি ব্যাপারটা, ওইটা পুনঃস্থাপন। এখন তাস দুটি একই রঙের রাজা পাওয়ার সম্ভাবনা, রাজা পাইতে হবে আবার একই রঙের, তাহলে প্রথমটার অ্যান্সারটা কি হবে বলো দি? এক নম্বরটা কি দিব? কত হবে এক নম্বর? ধরো প্রথমটাতে আমরা রাজা পাওয়ার সম্ভাবনা কত? প্রথমটাতে রাজা পাওয়ার সম্ভাবনা হচ্ছে, মানে প্রথম বারে তুমি যখন তুলবা, তাই না, তখন এটা, কারণ পরের বারে হ্যাঁ, না প্রথমবারে তো তোমার যে কোনোটাই উঠতে পারে, তাই না? আচ্ছা আরেকটা জিনিস করতে পারি, আমরা একটা কাজ করি, ধরো আমরা কি করব, আমরা চিন্তা করতেছি যে একই রঙের রাজা হইতে হবে, মানে রঙই হইতে হবে। এখন প্রথমবারে যখন তুলবা তখন তুমি রাজা পাবা, এরকম হচ্ছে সম্ভাবনা হচ্ছে 4/52। ওটা কালো হইতে পারে, ওটা লালও হইতে পারে, লাল রাজা আছে দুইটা, আমাদের কালো রাজা আছে দুইটা। তাহলে এখন এই অঙ্কের প্রশ্নটা কি হতে পারে বলো, বলো দিই, কি করা যেতে পারে? আমরা একটা কাজ করতে পারি, ধরো আমরা কি বলে এটাকে, কালো রাজার পাওয়ার সম্ভাবনাটা এবং লাল রাজার পাওয়ার সম্ভাবনাটা, এই দুটা বের করি, বের করে যোগ করে দেব।
তাইলে তো হয়ে যায়, একই রঙের রাজা পাওয়ার সম্ভাবনাটা বের হয়ে যাবে। তো প্রথমবারে আমরা চিন্তা করতেছি কালো রাজা পাওয়ার সম্ভাবনা কত, তারপরে আমরা চিন্তা করতেছি যে লাল রাজা পাওয়ার সম্ভাবনা কত। তারপর এই দুটো সম্ভাবনা যোগ করে দিলে হয়তো আমাদের অ্যান্সারটা পাওয়া যেতে পারে। তাহলে ধরো, তাহলে প্রথমবারে মানে দুইটাতে আমরা দুইবারে যেহেতু কাজটা করব, আমরা চাচ্ছি যে কালো রাজা উঠবে। তো কালো রাজা যদি উঠে, মানে probability of ব্ল্যাক, এরকম দুটাই ব্ল্যাক উঠবে আর কি। দুইবার তুলবা না, দুইটাতে ব্ল্যাক উঠবে, এরকম পাওয়ার সম্ভাবনা কত হবে? প্রথমবারে তুলবা তখন তো সম্ভাবনা হচ্ছে 2/52, পরের বারে পুনঃস্থাপন কিন্তু তখন কত হবে এটা? 2/52, এইটাই আর কি, এটাই এটুকু পার্থক্য। তাহলে এটা কত আছে? আচ্ছা হইলো কি স্যার, 4 বাই কত আছে? করো, 52 × 52, 52 স্কোয়ার। আচ্ছা 52 স্কোয়ার দিয়ে রাখলাম। তারপর হচ্ছে দুইটাই রেড, এরকম হয়, এটা ওই 2/52 × 2/52, তাহলে 4/52 স্কোয়ার। এখন আমরা এই দুইটা যোগ করে দেবো, দুইটা আলাদা ঘটনা, আর দুইটাই আমাদের যে কোনো একটা হইলেই তো হবে, তাই না? এইটার যে কোনো একটা হইলেও হবে, এইটার একটা হইলেও হবে, একই রঙের রাজা পাবো তাইলে আমরা তখন, তাই না? এই জন্য যোগ করতেছি, ওই ইয়াতেই আসতেছে, এই জন্য যোগ, গুণ না কিন্তু যোগ। এই দুইটা গুণ হইছে, বাট এই দুইটা যোগ। তাহলে যোগ করো, তাহলে কত হবে? 52 স্কোয়ার উপরে 8, মানে এই দুটো যোগ করলে কিন্তু এটা হবে। দেখো তো এটা কত আছে, অ্যান্সারে আছে 1/338। তোমার কত আছে দেখি, 8/52 করো, কত আছে? হ্যাঁ, এটাই আছে, এই তো। তাহলে এখানে দুইটা জিনিস আর কি, এখানে তুমি এটা বুঝতে পারছো, এটা তো বুঝতে পারছো, এটা তো এইটা বুঝতে পারছো, এটা যোগ হবে। কারণ আহ উম, দুটা কালো রাজা উঠলেও আমি আমার ইয়াটা শর্তটা ফিল হবে, তো এটা লাল রাজা হলেও আমার শর্তটা ফিল হবে, তাই না? এই জন্য যোগ করে নিচ্ছি, অলরেডি দিবে। আচ্ছা, এবং এই দুটার মধ্যে কোনো কমন ছিল না, মানে তুমি যদি একদম সূত্র হিসেবে চিন্তা করো, এটা P/BB ইউনিয়ন আর এটা ছিল। তো এই দুটার মধ্যে কোনো তো কমন নাই, তো জাস্ট এই দুইটার ইয়াটা যোগ হবে, এটাই আর কি। আচ্ছা তারপরটা দেখো, তারপরটা কি হবে? একই রঙের রাজা না পাওয়ার সম্ভাবনা কত? তা পাওয়ার সম্ভাবনা যদি এটা হয়, না পাওয়ার সম্ভাবনা কি জাস্ট বিয়োগ করে দিলে হলো না? না পাওয়ার সম্ভাবনা কি? একই রঙের রাজা না পাওয়া, ওটা কিভাবে লিখবো? তাহলে ওই আর কি, ওইটাই লিখবো, এই যে এইভাবে লিখবো, একই রঙের রাজা না পাওয়ার সম্ভাবনাটা হলো 1 মাইনাস, হ্যাঁ সেটাই করব, এই তো। তাহলে এটা বুঝতে পারতেছো, 337, 330, তারপরে এটা রাজা না পাওয়ার সম্ভাবনা, রাজাই পাবো না, ঠিক আছে? রাজাই পাবো না, এরকম সম্ভাবনা কত? তাহলে একটা কাজ করি, রাজা পাবো এরকম সম্ভাবনা কত, এটা বের করি। তা রাজা পাবো না, তখন এটা বিয়োগ করে দিলে হয়ে গেল। এটা ওই সম্পর্কের কনসেপ্ট আমরা কাজে লাগাবো। আচ্ছা, রাজা না পাওয়ার সম্ভাবনা, তাই রাজা পাবো চারটাতে, মানে দুইবারই চাষ ইয়া তুলবো, কার্ড তুলবো, তাহলে রাজা পাবো এরকম সম্ভাবনা কত, মানে দুইবারই কিং পাবো এরকম। তাহলে এটা আমরা জানি কত হয়, 4/52। পরের বারে 4/52 কেন? কারণ আমরা ওই যে রিসাফাল করতেছি প্রতিবার। তাহলে রাজা পাবো এরকম হচ্ছে কত, 4 × 16, নিচে হচ্ছে 52 স্কোয়ার। রাজা না পাওয়ার সম্ভাবনা কত হবে? ওইটা দিয়ে বিয়োগ করে দাও, দেখো আনসার মিলে কিনা। অবশ্যই মিলার কথা।
তাহলে রাজা না পাবার সম্ভাবনা হবে রাজা পাইছি এরকম সম্ভাবনা পি অফ 1 মাইনাস পি অফ কে। কত আছে? কত হইলো? তাহলে এটা অঙ্ক আমাদের হয়েছে। এরপরে হুম, এটা অঙ্ক করো। এটা হচ্ছে 6 এর ই। একটি পরীক্ষায় 30% একটি পরীক্ষায় কি বলছে, 30% ছাত্র গণিতে, 20% ছাত্র রসায়নে, 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, দৈবভাবে একজন ছাত্রকে আমি নিব। যদি ছাত্রটি রসায়নে ফেল করে থাকে তবে তার গণিতে ফেল করার সম্ভাবনা কত? ছাত্রটি একটি মাত্র বিষয় ফেল করার সম্ভাবনা কত? ছাত্রটি গণিতে ফেল এবং রসায়নে পাস করার সম্ভাবনা কত? তাহলে এটা বোধহয় ভ্যানচির তো আমরা আগাইতে পারি নাকি, যেহেতু এই যে কমন টমন সব বলে দিছে আর কি। 30 জন ছাত্র গণিতে, 20 জন ছাত্র রসায়নে, মানে সরি পার্সেন্টেজ দিছে আর কি। এটা বোধহয় আঁকানো যাইতে পারে। এটা যে আঁকাইতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি না। তুমি যদি দেখো যে আঁকানো যাইতেছে তো তুমি আঁকাবা, তাহলে এখান থেকে জিনিসগুলো সহজে দেখা যায় আর কি। এখন বলছে 30% ছাত্র গণিতে, 10% ছাত্র রসায়নে, আর 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করছে। তাহলে 10% মানে এটাকে আমি কত ধরি, 0.1। তাহলে 0.1 আছে, মানে আমরা ধরতেছি এরকম যে এই যে কি ধরবো বলো, ফেল এর কথা বলছো তো, আমরা এইভাবে ধরি এম প্রাইম। আর আমরা ধরি কত, এটা হচ্ছে রসায়ন না, তাহলে কেমিস্ট্রি সি প্রাইম ধরি, মানে ফেল হয়েছে এরকম ধরতেছি আর কি। হ্যাঁ, ফেল এর গুলো নিয়ে আমরা বানাচ্ছি। তো 0.1 হচ্ছে দুইটাতে ফেল। আবার বলছে 3% আছে গণিতে, মানে হচ্ছে ফেল করছে। তাহলে 0.2 হচ্ছে শুধু গণিতে ফেল করছে। দুইটা মিলে তাহলে 0.3 হচ্ছে, মানে 30%। আর এখানে তাহলে কত হবে, যেহেতু 20%, তাহলে এখানে হবে 0.1। তো 0.1 আছে যারা শুধু কেমিস্ট্রিতে ফেল করছে, এরকম। বুঝতে পারছি? এটা বোধহয় বোঝা গেছে। এখন তাহলে এখন আমরা যদি এই সবগুলো যোগ করি, 0.2, 0.1 আর 0.1, তাহলে কত হচ্ছে, 0.4 নাকি? 0.4, তাহলে 0.6 আছে যারা পাস করছে আর কি। ওটা ধরুন আপাতত 0.6 লিখে রাখি, যদি কাজে লাগে। এখন যদি ছাত্রটি রসায়নে ফেল করে থাকে, এটা থাকে রে বাদ। যদি ছাত্রটি রসায়নে ফেল করে থাকে তবে তার গণিতে ফেল করার সম্ভাবনা কত? মানে এটা কিসের প্রবাবিলিটি বের করতে বলছে? প্রবাবিলিটি অফ রসায়নে ফেল, মানে কেমিস্ট্রিতে ফেল যখন কি করছে, গণিতে ফেল করছে। এটা ওই শর্তাধীনের মতো, এ বাই বি, সি প্রাইম বাই এম প্রাইম, তাই না? ম্যাথে ফেল করছে, এখন রসায়নে ফেল করার সম্ভাবনা কত? তাহলে ওইটা আগের মতোই না, নাম্বার অফ কি, রসায়নে ফেল, সরি ম্যাথে ফেল, আর নাম্বার অফ দুইটাতেই ফেল, তাই কি না? তাহলে এই যে মানে এখানে তাহলে কত হবে, 0.2, নিচে হবে 0.2 না, নিচে হবে 0.3 নাকি? 0.3, 0.3 আর উপরে হবে কি 0.1। আমি ভুল করলাম, এটা আরেকবার দেখি দাঁড়াও। যদি রসায়নে ফেল করে থাকে তবে তার গণিতে ফেল করার সম্ভাবনা কত? ও, তো উল্টা করে ফেলছি। সরি স্যার, আমি আসলে মনে করছিলাম যে গণিতে ফেল এবং রসায়নে ফেল করার সম্ভাবনা কত। মানে বলছে রসায়নে ফেল তবে গণিতে সম্ভাবনা কত, তাহলে প্রবাবিলিটি অফ এম প্রাইম
বাই সি প্রাইম, এবার ঠিক আছে আমাদের, তাই না? তাহলে নাম্বার অফ এখানে হবে সি প্রাইম, আর এখানে হবে নাম্বার অফ এম প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে নাম্বার অফ সি প্রাইম কত? 0.2। এই গোলাটা পুরোটাই সবাই এখানে কি করছে? রসায়নে ফেল করছে। তার মধ্যে দুটাতেই ফেল করছে এরকম তাই নিতে হবে, দ্যাট ইজ 0.1। তো এটা আসছে হাফ। বুঝা গেছে? বুঝতে পারছি। তারপরটা দেখো, এই ছাত্রটি একটি মাত্র বিষয় ফেল করার সম্ভাবনা কত? একটাতে ফেল করবে, একটি মাত্র বিষয়ে ফেল করবে, একটি মাত্র বিষয়ে ফেল করবে। আচ্ছা, তাহলে তাহলে এইটা কি হবে? এটা কি এটা না? মানে একটা মাত্র বিষয়ে ফেল করবে বলতে কি বোঝাচ্ছে? একটা মাত্র বিষয়ে ফেল করবে, একটা মাত্র বিষয়ে ফেল করবে মানে হচ্ছে এম প্রাইম। এটা বলতে চাচ্ছ? এটা হবে? হুম, হুম, বলো। দেখো, এ- এটাই হবে না, ছাত্রটি একটি মাত্র বিষয় ফেল করার সম্ভাবনা কত, মানে এই যে এইটা অনুকূল ঘটনা, তাহলে এইটা আর এটা, তাই না? বুঝো নাই? কারণ অনুকূল ঘটনা তাহলে 0.2 পয়েন্ট আর 1 0.1 এখান থেকে লিখতে পারি, মানে ভ্যান চিত্র থেকে বলতে পারি যে অনুকূল ঘটনা হচ্ছে 0.2 আর 0.1, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি উভয় করি তাহলে হচ্ছে এটা অ্যান্সারটা হবে এরকম। দাঁড়াও আমি একটু ইয়া করে নিচ্ছি। ছাত্রটি একটি বিষয়ে fail। এরকম হবে তাহলে কি হবে? নিচে হবে কি? নিচে হবে কত হবে? তাহলে এটা হচ্ছে 0.2 যোগ 0.1, আর নিচে কি 1 নিতে হবে, পুরোটাই 100%। নাকি? হ্যাঁ, ঠিকই তো আছে। তাহলে এটা কত আসছে দেখো, 0.2 আর 0.1 করলে কত হয়? 0.3। 0.3 মানে কি? 3/10। এটাই। ঠিক আছে, বুঝছো? নিচে হচ্ছে টোটাল তো এক, আর এখানে হচ্ছে ওই ইয়াটা, এই টোটালটা কি বুঝছো? ভাষায় লিখবা? কিভাবে ভাষায় লিখবা? হ্যাঁ, হ্যাঁ। করলেই হলো, আমি তো বলতেছি, সমস্যা নেই। হুম, হবে হবে হবে। অথবা আমরা এটা যদি সূত্র দিয়ে বের করি, মানে শুধু ছাত্রটি একটি মাত্র বিষয়ে ফেল করার সম্ভাবনা, একটি মাত্র বিষয়ে ফেল করার সম্ভাবনা মানে হচ্ছে, এটা কি এটা বোঝাচ্ছে? একটি মাত্র বিষয়ে ফেল হওয়ার সম্ভাবনা, তো তাহলে সেটা কি এটা বোঝাচ্ছে যে পি অফ এম ইউনিয়ন হচ্ছে কেমিস্ট্রি, এটা এটা হবে পি অফ এম যোগ পি অফ কেমিস্ট্রি। না, এটা বোঝাচ্ছে না, থাক। এটাই এটাই যেটা আছে, এটা আমরা করলাম এটা। আচ্ছা, এটা কি অন্যভাবে করা যায়? একটি মাত্র বিষয়ে ফেল হওয়ার সম্ভাবনা, একটি মাত্র বিষয়ে ফেল হওয়ার সম্ভাবনা কত? এটা কি অন্যভাবে করা যায়? একটি মাত্র, এটা বোধহয় এইভাবে করলে সবচেয়ে ইজি হয়। অন্যভাবে কি চিন্তা করা যায়? দেখা তো, অন্যভাবে করলে আমরা অন্যভাবে করি, এভাবে করা যায়, তো অ্যান্সার তো আসছে। এটা ঠিক আছে। অন্যভাবে আর কিভাবে করতে পারি?
এটাই বোধহয় ঠিক আছে, মানে কি বলবো, একটি মাত্র বিষয়ে ফেল, তাহলে হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেটা করতে পারি যেটা হচ্ছে এই যেটা করতে ধরছিলাম এটাই হয়তো হবে, যে probability of m prime union c prime, মানে একটি মাত্র বিষয় ফেল করার সম্ভাবনা, যদি probability of m prime union c prime যদি বের করি তাহলে probability of m prime যোগ করতে হবে probability of c prime বিয়োগ করতে হবে probability of m prime intersection c prime। তো probability of m prime কত? 0.3। না, এটা বিয়োগ করে দিব, যে probability of c prime কত? 0.2। আর probability of, ও হ্যাঁ, ওইটা সম্বন্ধে থেকে যাচ্ছে যে দুইটাতে, দাঁড়াও, এটা যদি করি, হুম হুম, ওইটাও আসতেছে, এটা হবে না। এইটা কি আমাকে দিবে? probability of m prime union c prime আমাকে বলবে যে এরকমও আছে যে একটাতে হলেও হবে অথবা দুইটাতে ফেল হলেও চলবে, এটা বলতেছে। তাহলে এটার অ্যান্সারটা আমাকে কত দিবে বলো দিই? যে অ্যান্সারটা দিবে হচ্ছে আমাকে 0.1 দিলাম, তাহলে এটার অ্যান্সার দিল আমাকে কত? 0.4। এই 0.4, হ্যাঁ 0.4 এর মধ্যে এইটাও আছে যে দুইটাতেই ফেল করছে, এরকমও আছে। তো এখন আমি যদি শুধু একটাতে চাই তাহলে এখানে আরেকবার এই যে এটাকে বিয়োগ করা দেওয়া লাগবে, যে দুটাতেই ফেল করছে ওই জিনিসটা বিয়োগ করে দিলে কিন্তু আমি যেটা চাচ্ছি যে একটা মাত্রতে বিষয় ফেল করছে এটা বের হয়ে যাবে। এইভাবে তো বেশি কঠিন হয়ে যাচ্ছে, আমরা ওভাবে বের করবো যেভাবে করলাম। তারপরটা করি, ছাত্রটির গণিতে ফেল এবং রসায়নে পাস করার সম্ভাবনা কত? গণিতে ফেল কিন্তু রসায়নে পাস, গণিতে ফেল কিন্তু রসায়নে পাস, গণিতে ফেল কিন্তু মানে probability of, গণিতে ফেল মানে m প্রাইম কিন্তু এবং, মানে তাহলে ইন্টারসেকশন, রসায়নে পাস মানে সি, গণিতে ফেল এবং রসায়নে পাস, গণিতে ফেল এবং রসায়নে পাস। আহ, আহ, okay, তাহলে এটা কি হবে, কোনটা কি, কত হবে এটা? এটা কি এই ডান আছে তো? না, তখন যে এটাও ফেল হয়ে যাচ্ছে, কেমিস্ট্রিতে ফেল হয়ে যাচ্ছে যে, মানে গণিতে ফেল করবে কিন্তু রসায়নে পাস করবে, তাহলে এরকম এরা, এরা তো দুইটাতে ফেল করছে, গণিতেও ফেল করছে, কেমিস্ট্রিতে ফেল করছে। একটু দাঁড়াও তো। আম্মু, এই বিনাশ, এদিকে আয়, এদিকে আয়। তুমি মামির সাথে কি কথা বলবো করো তো বাবা। তোর মামি তুমি ফোন দিছো, একদম ওর সাথে কি করবো কয় একবার সাথে থেকে মুখ ফোন দিচ্ছে ওরা মুখ কইলে হয়। যা। হ্যাঁ, অন্য শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা আসলে কি হবে? 0.2, 0.2, 2/10, 1/5, মানে ওই তো, যেটা হচ্ছে কি এরা, এরা তো শুধু ম্যাথে ফেল করছে, তার মানে এরা কেমিস্ট্রিতে পাস করছে, এটা তো এটাই বোঝাচ্ছে। ঠিক আছে কিনা বলো দি? আমি যদি 0.3 নিতাম তাহলে তো এরাও চলে আসতো, কিন্তু এরা তো আবার কেমিস্ট্রিতে ফেল করছিল। তো এই কথাটা দিয়ে এটাই বোঝাচ্ছে গণিতে ফেল এবং রসায়নে পাস মানে আমাদের শুধু এই এদেরকে নিতে হবে, 0.2 যারা তাদেরকে না লাগে, তাই না? ঠিক আছে কিনা বলো? হুম, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা ইয়া করে লিখতাম একটু,
ঢং করে লিখতাম তাহলে এইভাবে লেখানো যায় তুমি, মানে এইটা যে কি প্রবাবিলিটি অফ এম, এটা থেকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এম মানে এম প্রাইম, প্রবাবিলিটি অফ এম প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। প্রবাবিলিটি অফ এম প্রাইম হচ্ছে 0.3, আর এই দুইটা মানে কাদেরকে বিয়োগ দিতে হবে যারা দুইটাতে ইয়া করছে 0.1, 0.2, এই মানে এটাই বোঝাচ্ছে না, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা হইলো। এরপরে হচ্ছে আমরা কি করব, পরেরটা দেখ আমরা কত করলাম কি করছি। এরপর হচ্ছে, এরপর এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে এই ওই রিলেটেড, মানে এটা কত করতেছি 6 না, আর 6 এর মধ্যে অনেক অঙ্ক দেওয়া আছে এরকম, মানে আমরা যেরকম টাইপের করতেছিলাম। এগুলো একটু আমি নিয়ে আসছি, তারও তুমি একটু বলবা পারবা কিনা। ঠিক আছে, এই এগুলো সব 6 অঙ্ক। তো করি আমরা। গণিত ও পরিসংখ্যান বিষয়ে 200 জন পরীক্ষার্থীর মধ্যে 20 জন পরিসংখ্যানে, 40 জন গণিতে ফেল করে, উভয় বিষয়ে 10 জন ফেল করে। নিরপেক্ষভাবে একজনকে বাছাই করছি, পরিসংখ্যানে পাস ও গণিতে ফেল হওয়ার সম্ভাবনা কত? পারবা? কিরে, দেখো এই অঙ্কগুলো দুইটা অ্যাপ্রোচ দিতে পারে, আমি তোমাকে বলি। একটা অ্যাপ্রোচ হচ্ছে যে সূত্র দিয়ে, মানে সূত্রগুলো যেগুলো তোমাকে শেখানো হয়েছে, এ ইউনিয়ন বি এর, এ ইন্টারসেকশন বি এর, সেগুলো দিয়ে। আর আরেকটা অ্যাপ্রোচ দিতে পারে চিত্র আঁকে। ঠিক আছে, তো তুমি যেটাতে কমফোর্টেবল ওটাতে করবা, দুটাই ঠিক আছে। ঠিক, 2 নম্বরটা পড়ো। গণিত ও পরিসংখ্যান বিষয়ে 250 জন পরীক্ষার্থীর মধ্যে 25 জন পরিসংখ্যানে, 45 জন গণিতে ফেল করছে, উভয় বিষয়ে একই টাইপের ম্যাথ। আশা করি পারবা। এইচ, একজন প্রার্থী একটি শিল্প প্রতিষ্ঠানে 3টি পদে আবেদন করছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদে প্রার্থীর সংখ্যা যথাক্রমে 3, 4 আর 2। ওই প্রার্থীর কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত? তাহলে কি বলছে, এই দুটো অঙ্ক তো আগের গুলোর মতোই, এটা একটু আলাদা লাগতেছে। এই দুটো অঙ্ক তো আগের গুলোর মতোই। এটা বলছে যে একটা প্রতিষ্ঠানে 3টা পদ আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদে প্রার্থীর সংখ্যা হচ্ছে, এটার জন্য 3, এটার জন্য হচ্ছে 4, এটার জন্য হচ্ছে 2। এখন বলছে কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কত? এইটা অঙ্ক বোধহয় করা উচিত নাকি? আহ, আহ, হ্যাঁ, যোগ করবা নাকি গুণ করবা এটা বলো দি। এটা যোগই করবা? আচ্ছা, তুমি অন্যভাবে চিন্তা করতে পারো এটা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ, হ্যাঁ যোগ করবা অবশ্যই, কারণ এটা তো ইয়া কি বলে, এরকম না যে প্রথমটা মানে ব্যাপারগুলো হচ্ছে একটা হইলেই তো হলো নাকি এরকম। 3টা পদে আবেদন করছে, প্রথম দ্বিতীয় পদে প্রার্থীর সংখ্যা যথাক্রমে এত এত, প্রার্থী কমপক্ষে একটিতে চাকরি পাওয়ার, মানে ও 3টাতে অ্যাপ্লাই করছে লেটস সে। তো প্রথমটাতে অ্যাপ্লাই করার সম্ভাবনা, দ্বিতীয়তে অ্যাপ্লাই করার সম্ভাবনা, তৃতীয় পদে অ্যাপ্লাই করার সম্ভাবনা গুলো যোগ হবে। হ্যাঁ, তো এখন বলছে যে কমপক্ষে একটি পদে চাকরি পাওয়ার সম্ভাবনা, তাহলে আমরা দেখি প্রথম পদে, মানে কিভাবে বলবো, প্রথম পদ তাই না, তাহলে প্রবাবিলিটি অফ কি বের করবো, এ লিখি, পি অফ এ, এটা কত, এটা হচ্ছে, ও তো একজন, তাহলে প্রথম পদে চাকরি প্রার্থী, প্রথম পদে প্রার্থী আছে 3টা, তাহলে প্রথম পদে চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3, 1/3। দ্বিতীয় পদে চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত হবে, 1/4। আর তৃতীয় পদ মানে সি ধরো, ওটাতে চাকরি পাওয়ার সম্ভাবনা হাফ, পাওয়ার সম্ভাবনা এগুলো। এখন বলছে যে কমপক্ষে একটিতে, কমপক্ষে একটি মানে কি, যে একটাতে হইলেও হবে, দুইটাতে হইলেও হবে, 3টাতে হইলেও হবে। তাহলে এখন তুমি কি করবে বলো দি, পি অফ এ ইউনিয়ন
বি ইউনিয়ন সি, এটাই করবে না? এটাই তোমার অ্যান্সার কিনা বলো তো? এটা অ্যান্সার হলে এখন এটা সূত্রটা তোমাকে জানা লাগবে। এখন তিনটার জন্য কি সূত্র তোমাকে বলে দিছিলাম? বলে দিইনি বোধহয়, তাই না? তিনটার জন্য সূত্রটা হচ্ছে এইটা। কি করতে হবে? পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। এখন এগুলো কিন্তু অবর্জনশীল ঘটনা, কমন আছে, দুটাতেও হইতে পারে, মানে ও দুটাতেই চান্স পাইতে পারে। তাহলে এটা বিয়োগ করে দিতে হবে, পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ। কিন্তু ঘটনার যে অবর্জনশীল হলে হ্যাঁ বুঝছি তো, কমপক্ষে একটি মানে তোমার ওই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হলে হবে। কিন্তু তোমার যখন সূত্র করছিলাম না অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে, কি বলছিলাম? যে যদি ওইটা হয় তাহলে হচ্ছে তোমাকে এই বিয়োগগুলো করতে হবে। এই তারপর হলো, আরে ইউনিয়ন কেন দিছি, ইন্টারসেকশন কি, এটা এটা করতে হবে। বুঝছো? হ্যাঁ, তুমি যেটা বলছো মানে বিয়োগ করে দেওয়া মানে এটা না যে আমি ওটা ওই 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 ওইটা বাদ দিয়ে দিছি যে দুইটাতে পাইলেও হবে, এই ইয়াটা বাদ দিয়ে, এরকম না, সূত্রটা এইটা যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে পি অফ এ পি অফ বি পি অফ সি করে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি, এগুলো সব বিয়োগ করে দিতে হবে। কারণ কথা হলো এটা কঠিন হয়ে গেল না, এটা কঠিন হয়ে গেল। আমরা কি আরেকটু সহজ ভাবে করতে পারি না? কিভাবে করতে পারি বলো দি? কমপক্ষে একটি, মানে একসাথে হইলেই হবে। আরেকটা উপায় কি করতে পারি বলো? এটা আমাদের অ্যান্সার হবে, হ্যাঁ। কিন্তু আরেকটা উপায় আছে, কি করা যেতে পারে বলো তো? পূরকের কথা মনে আছে? আমরা এটা ধরলাম, একটা তো পাই নাই, একটাতেও পাই নাই। তো আমরা ওয়ান থেকে যদি একটা তো পাইনি ওটা বিয়োগ দিয়ে দিই, তাহলে তো কমপক্ষে একটা পাইছে, এগুলো পাওয়া যাবে, ওরকম গুলো পাওয়া যাবে। বুঝতে পাইছো? আমরা এটা বের করবো যে একটা তো পাই নাই, একটা তো হয়। তো ওখান থেকে ওয়ান থেকে যদি ওই একটা তো পাইনি ওটা বিয়োগ দিই, তাহলে তো কমপক্ষে একটা পাইছে এরকম গুলো পাই যাবো। বুঝছো কিনা বলো তো? আমরা তাই করবো। তো একটা তো পাইনি ওটা কিভাবে বের করবো? যে এতে প্রথম চাকরিতে না পাওয়ার সম্ভাবনা কত? 2/3, 1 - 1/3, 2/3। এটাতে চাকরি পাইনি, এটার সম্ভাবনা কত? 1 - 1/4। এটা কত হবে? 3/4 নাকি? আচ্ছা, তাহলে একটা তো পাইনি এরকম সম্ভাবনা কত? কি করবো এখন? এটা একটা তো পাইনি এরকম সম্ভাবনা কত? তাহলে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এগুলো কি, কি করবো বলো? গুণ করব নাকি মানে যোগ করব না কি করব? ইন্টারসেকশন নিব নাকি ইউনিয়ন নিব? ইন্টারসেকশন নিব। ইন্টারসেকশন নিব, একটাতেও পাইনি। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তো এগুলা তো স্বাধীন ঘটনা সব। প্রথমটাতে পাইলো কি পাইলো না, দ্বিতীয়টার উপর নির্ভর করতে হয়, কারণ তিনটা আলাদা পথ। এগুলো সব গুণ করে দাও। তাহলে কত আসতেছে গুণ করে দিলে? 4 × 2 = 8, 3 × 8 = 24, 3 × 2 = 6। তাহলে এখন জাস্ট আমরা কি করতে যাচ্ছি, যে আমরা বের করতে যাচ্ছি সবগুলোতে পাইছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। হ্যাঁ, সবগুলোতে পাইছে। তো সবগুলোতে যদি পায় তাহলে এটা কি হবে, মানে কমপক্ষে একটিতে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেটা হবে
মানে আমি যদি ওটা নিয়ে আসি আর কি, ওই প্রার্থীর কমপক্ষে একটিতে চাকরি পাওয়ার সম্ভাবনা হবে 1 - 6/24, এটা আসতেছে 24/18। এটা যদি 6 দিয়ে কাটো তখন হবে 3, 7 × 24, 3/4। এই তো হয়ে গেল। ঠিক আছে, বুঝছো? তাহলে ওই যে আমরা সম্পর্কের এই জিনিসটাকে কাজে লাগাইলাম। বুঝতে পারছি? আচ্ছা, তুমি আমাকে, ঠিক আছে সবই বুঝছি, খালি এইটাকে একটু বলো যে এইটাতে আমরা ইন্টারসেকশন কেন নিলাম? এ তো চাকরি পায়নি। হ্যাঁ। হুম। 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 রাইট, রাইট। কারণ আমাদের ওইটাই দরকার ছিল, যে আমরা এমনটাই দরকার ছিল যে তিনটাতেই পাই, তো আমরা ইন্টারসেক্ট করছি কমন, ওটার মধ্যে যেটা আর কি ওটা বের করছি। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে তাইলে। তো এইটা মনে রাখবা, এটা খুবই কমপক্ষে যখনই আসবে না তখনই মাথায় ওটা নিয়ে আসবা। আচ্ছা, তাহলে পূরক করে কিছু একটা করতে পারি, এরকম করে। ও হ্যাঁ, আমরা তো এইদিকে নিয়ে আসছিলাম এগুলো। শুধুমাত্র একটি বা দুইটি? মানে কিরকম বললো? কমপক্ষে একটি বলছে তো, তার মানে এখন তুমি কি বলতে চাচ্ছ, শুধু একটিতে চাকরি পাবে এরকম? তখন আমরা একটা কাজ করতে পারি, তখন আমরা কিন্তু চাইলে, তখন আমরা চাইলে একটা ভ্যানচিত্র আঁকাইতে পারতাম হয়তো। ভ্যানচিত্র আঁকাইলে জিনিসটা হয়তো ইজি হতো। তখন ওখান থেকে জিনিসগুলো বের করা সহজ হইতো। ধরো একটা ভ্যানচিত্র আঁকাইলাম, ১ম এ, এ, বি আর সি এর জন্য ৩ টা করলাম। দিয়ে ওই যে ৩ টা ওরকম একটা চিত্র আসবে। তখন সেই হিসাবে যা তুমি যা চাচ্ছ সেগুলো বের করতে পারবা। ওইটা একটা করতে পারো। বুঝছো? সেটা করা যাইত। বুঝো নাই? বুঝছো কিনা? তারপরটা দেখো, আমরা কি এজ করলাম না? এজ করছি। ৫০০ জন লোকের ৫০ জন ইত্তেফাক করে না। ২৫ জন জনকণ্ঠ পড়ে না। ১০ জন ২ টাই পড়ে না। মানে ফেল করার মতো ব্যাপারটা আরকি। এদের একজন লোক নির্বাচন করছি, জনকণ্ঠ পড়ে কিন্তু ইত্তেফাক না পড়ার সম্ভাবনা। ওই যে ওইটার মতো, যে ম্যাথে পাস করছে কিন্তু সরি, ম্যাথে ফেল করছে কিন্তু গণিতে পাস করছে, ওই যে কেমিস্ট্রিতে পাস করছে এরকম। সো ওই যে ওটাই। তো ওইটা চিত্র আঁকাইলেই মাত্র হয়ে যাবে। পারবা না? তারপর দেখো, কোন নির্বাচনে ৪ জন প্রার্থী এ, বি, সি, ডি এর জয়ের সম্ভাবনা হচ্ছে এত, এত, এত। আচ্ছা, জয়ের সম্ভাবনা বলে দিছে। পূর্বমতে সি তার প্রার্থিতা প্রত্যাহার করলো। তারপরে এখন অবশিষ্ট ৩ জন প্রার্থীর জয়ের সম্ভাবনা নির্ণয় করতে হবে। এ কত হবে, বি কত হবে, সি। এখন এটা কিভাবে করবো? সি প্রার্থী প্রত্যাহার করে ফেললো। এখন হচ্ছে বাকিদের জয়ের সম্ভাবনা বের করতে হবে। কি করে করবো বলো? মানে প্রথমে আহ probability of 0.4, probability of 0.3, মানে A এর probability, B এর probability, C এর probability, D এর probability আছে। বলো। না, স্বাধীন তো না। স্বাধীন হলে তো, মানে ধরে নাও আগে ২০ জন খেলোয়াড় ছিল। ২০ জন খেলোয়াড় থাকলে যে probability গুলা বের হইতো, একজন যদি চলে যায় তখন probability টা তো কমে যাবে না? বা probability জিনিসটা তো চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। হুম। কমন বলতে, না কমন তো কিছু নাই।
আমরা যদি এটা একটু লিখি, ওই দাঁড়াও, একটু নিয়ে আসি, দাঁড়াও, অন্য পৃষ্ঠায় নিয়ে আসি, দেখি কি বলে। এই একটা অঙ্ক, ফাইভ, কি বলছে, প্রবাবিলিটি অফ এ হলো তোমার 0.4, প্রবাবিলিটি অফ বি হলো 0.3, প্রবাবিলিটি অফ সি হলো 0.2, প্রবাবিলিটি অফ ডি হলো বলে দিছে 0.1। এখন কোনো কারণে এ বাদ পড়ে গেছে। এখন বাকিদের যেটা, আচ্ছা কমন সেন্স থেকে বলো দি, কমন সেন্স, যে একজন যদি প্রত্যাহার করে ফেলে বাকিদের কি জেতার চান্সটা বাড়ে যাবে না? বাড়ে যাবে, স্বাভাবিকভাবে বাড়ে যাবে। এখন বাড়ে যাবে, বুঝতে পারছি বাড়ে যাবে। কিভাবে বাড়বে এটা যদি বের করতে পারি তাহলে তো হয়ে যাচ্ছে। সি প্রত্যাহার করে ফেলায় কি হারে বাড়বে এটা বের করলে তো হয়ে যাচ্ছে। এখন এদের সবারই প্রবাবিলিটি যদি যোগ করি তাহলে সেটা কত হবে? 0.3, 0.4, 0.2, 0.1, সেটা হচ্ছে 1। কারণ আসেই তো পাচ্ছি চারটা, তো টোটালটা যোগ করলে এটা 1 পাওয়া যাবে স্বাভাবিক। আচ্ছা তাহলে এখন এটা কিভাবে করবো আমরা বলো, কিভাবে করবো? হুম, 0.2, হুম, 0.4, 0.2, 0.1, এখন হচ্ছে, আচ্ছা তাহলে কি করা যেতে পারে বলো অন্য? পারে যাবে, এটুকু জানি আমি, পারে যাবে। এখন কিভাবে পারে যাবে ওটাই বের করা লাগবে। জানি, মানে একটা কাজ করতে পারি এইভাবে, যে হ্যাঁ ওরকম কিছু, মানে এর প্রবাবিলিটিটা সবার মাঝে ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, 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 ওই তো মানে, মানে মানে এর প্রবাবিলিটিটা সবার মাঝে ভাগ হয়ে যাবে, তাই না? ভাগ হয়ে যাবে তো। তো এই ধরে নাও 0.2, এর প্রবাবিলিটিটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে এরকম করে। এখন কিভাবে ভাগ হবে এটা তো একটা ব্যাপার। ভাগটা হবে কিভাবে? তো আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ আর অনুপাত যদি আমি নিই প্রবাবিলিটি অফ সি, অনুপাত যদি নিই প্রবাবিলিটি অফ ডি, এটা হচ্ছে 0.4, 0.3 আর হচ্ছে 0.1, এই হিসাবে ভাগ হবে আর কি। মানে এ পাবে 0.2 এর 0.4, এরকম আর কি। এভাবে তুমি যেটা বললে আর কি, এভাবে। তাহলে আমি যদি পি অফ এটা এখন জানতে চাই, এখন কত? আগে ছিল 0.4, এখন ও কত পাবে? ঠিক আছে না? টোটালটা হচ্ছে আমরা যদি যোগ করি, টোটালটা হচ্ছে 0.8, 0.4, 0.3, 0.1 গুণ করলে, যোগ করলে 0.8, 0.8 আর 0.4 হচ্ছে এ। তো কোনটা ভাগ হবে? 0.2টা ভাগ হবে। তাহলে এইটা যেটা আসবে, এটা কত আসতেছে? যদি কাটি 2 দিয়ে 0.4, না, যদি কত আসতেছে একটু দেখো তো, এটা হিসাব করে। তাইলে এইটাই আর কি।
0.3, 0.8, ইয়াটা বুঝছো? 1.1, 0.8, মানে প্রবাবিলিটিটা ওরা নিজেদের মধ্যে নিয়ে নিবে। কিভাবে নিয়ে নিবে? ওরা যেভাবে আছে, যেই অনুপাতে আছে সেই অনুপাতে নিয়ে নিবে। ঠিক আছে, এই আর কি, একটু ডিফারেন্ট ছিল ব্যাপারটা। তাহলে 6 করলাম। 7, এই এই অঙ্কগুলো আমি তোমাকে দেখতে বলছিলাম, 7-এর এই দুটো অঙ্ক পারবা কোথায়? এই যে probability of A দেওয়া আছে, probability of আর কি দেওয়া আছে, A intersection B দেওয়া আছে, probability of B A হয়ে গেছে, B এর probability কত? তাহলে সূত্রটা এটা কাজে লাগাবো না তুমি, যে A intersection B মানে হলো probability of A into probability of কি, তো এটা সূত্র আমরা পড়ছি, বাস ভ্যালু গুলো বসাই দিলে বের হয়ে যাবে। সেম ভাবে এটাও, তো এটা বের করে ফেলবা। 7-এর AB, 7-এর CD পরে করব। হ্যাঁ, 7-এর D করা যায়, সিটা পরে করব। 7-এর D করতে পারি। E F, হ্যাঁ এফটাও তো করা যেতে পারে। তারও আগে নিয়ে আসি সবগুলো, তারপরে করতেছি, জাস্ট দেখাই দিচ্ছি তোমাকে, তুমি করবা। 7-এর A, তারপর 8-এর অঙ্কগুলা। 9-এর গুলা বোধহয় এগুলো সব, 9-এর গুলা এরপরের দিন করা লাগবে। 10, 10-এর 1 করছি। 12 পর্যন্ত আসছে। আচ্ছা, তাহলে বাকিগুলো কালকে করবো, আপাতত এই কয়টা করি আজকে। কত নিলাম? 7, 7-এর D, একটা কলেজের একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 30 জন ফুটবল খেলে, 40 জন ক্রিকেট খেলে, 20 জন ফুটবল ও ক্রিকেট দুইটাই খেলে, তাদের মধ্যে একজনকে নির্বাচন করলো, ছেলেটি ক্রিকেট খেলবে, এরকম খেলার সম্ভাবনা কত? পারা যাবে না, এরকম অঙ্ক কি আমরা করি নাই? করছি তো। রাইট, ওকে, তাহলে এটা করে ফেলবা। তারপর হচ্ছে কোনো কারখানায় 100 জন শ্রমিকের মধ্যে 40 জন পুরুষ, 20 জন ও 20 জন 20 জন মহিলা বিবাহিত। আচ্ছা, এবং 10 জন পুরুষ ও 30 জন মহিলা অবিবাহিত। নির্বিচারে বাছাইকৃত একজন শ্রমিক যদি নেই, বিবাহিত পুরুষ হওয়ার সম্ভাবনা কত? অবিবাহিত মহিলা হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। হুম, উৎসর্জন শ্রমিকের মধ্যে 40 জন পুরুষ ও 20 জন মহিলা বিবাহিত, এবং 10 জন পুরুষ ও 30 জন মহিলা অবিবাহিত। নির্বিচারে বাছাইকৃত একজন শ্রমিক এবং নিলে বিবাহিত পুরুষ ও অবিবাহিত মহিলা হওয়ার সম্ভাবনা কত? এটা কিভাবে বের করবো আমরা? 1 নম্বরটা যদি করি, তাই তো, বিবাহিত পুরুষ, তাহলে এটা কেমনে লিখবো আমি? বিবাহিত পুরুষ, মেল লিখলাম আর কি, মেল। অবিবাহিত হলে প্রাইম দিয়ে দিব, এই আর কি। তাহলে বিবাহিত পুরুষ হলে উপরে হচ্ছে বিবাহিত পুরুষ বলে দিয়েছে 40, টোটাল হচ্ছে 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 বাই, মানে 20 দিয়ে কাটো, না কত দিয়ে কাটে, হ্যাঁ 20 দিয়ে তো কাটে, তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে যে 5, হচ্ছে না তো? এখানে তো 2/3 আছে, এখানে আবার 2/5 আসলো। বিবাহিত পুরুষ, কি লিখছে? 40 জন পুরুষ ও 20 জন মহিলা বিবাহিত,
এবং 10 জন পুরুষ ও 30 জন মহিলা অবিবাহিত। নির্বিচারে বিষয় পেলে একজন পুরুষ বিবাহিত পুরুষ হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে না? তাহলে এখানে কোথায় ভুল গেল বলো দি? না, এখানে ভুলটা কোথায় গেল? হ্যাঁ, ভুলটা কোথায় গেল এটা বলো। কোথায় ভুল গেছে আমাদের? এখানে ভুলটা হচ্ছে এই যে দাঁড়াও, কি ভুল গেছে? বিবাহিত পুরুষ। হুম, একজন শ্রমিক নির্ণয় করলাম। আচ্ছা, তো আমাদেরকে হয়তো এটা করতে হইতো যে প্রথমে নিচে আর কি পুরুষের সংখ্যাটা বসাইতে হইতো, পুরুষ, বিবাহিত পুরুষের, মানে ওই যে শর্তা দিনের মতো, যে পুরুষদের মধ্যে নিব, পুরুষরা নিব এবং বিবাহিত নিতে হবে। এখন এখানে প্রশ্নটা একটু, হ্যাঁ ঠিক আছে, প্রশ্নটা আর কি ওরা বলছে যে একজন শ্রমিক নিলে সেটা মহিলাও নিতে পারি এবং সেটা পুরুষও নিতে পারে। এর নিচে আসলে 100 বসানোটাই ঠিক ছিল, বাট এখানে প্রশ্নটাই আসলে এরকম যে বিবাহিত পুরুষ মানে হচ্ছে পুরুষ নিতে হবে এবং তাকে বিবাহিত হইতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? পুরুষ হইতে হবে এবং তাকে আহ 40 জন পুরুষ, 10 জন মহিলা, 10 জন পুরুষ, 40 জন পুরুষ এবং 20 জন মহিলা হচ্ছে বিবাহিত এবং 10 জন পুরুষ ও 30 জন মহিলা হচ্ছে অবিবাহিত। নির্বিচারে নির্বিচারে যদি বাছাই করি একজন পুরুষ বিবাহিত পুরুষ হওয়ার সম্ভাবনা কত? বিবাহিত পুরুষ হওয়ার সম্ভাবনা কত? আহ ওকে, তাহলে বিবাহিত পুরুষ মানে ওদের ওদের অনুযায়ী আমরা যদি এটা করি 60/40, তাহলে কিন্তু মিলবে 2/3। মানে ওই যে বিবাহিতদের মধ্যে থেকে তুলবো এবং তার মধ্যে থেকে পুরুষ 40 জন, তো 40/60, দ্যাটস 2/3। তা বলছে যে অবিবাহিত মহিলা, তাহলে এটা হবে কি, মেল ফিমেল, ওই হিসাবে তাহলে অবিবাহিত মহিলা, তাহলে অবিবাহিত আছে কয়জন? 40 জন। আর মহিলা আছে কয়জন? 30 জন। 3/4, 3/4। মানে ওরা বোধহয় এইভাবেই চাইছে অ্যান্সারটা। বুঝতে পারছি, কিন্তু আসলে এবারে একটু করে বলে দিবি যে শ্রমিক যারা আছে তাদের মধ্যে বিবাহিত শ্রমিকদের মধ্যে পুরুষ হওয়ার সম্ভাবনা কত, এইভাবে বললে না হয়তো, তাহলে আমরা বলতাম। এভাবে না বললে একটু এইভাবে বলছে। তো যাই হোক, এটা এইভাবে আসছে আর কি অ্যান্সার গুলো। হুম হুম হুম, কিন্তু অ্যান্সার তো ওভাবে দিছে। যাই হোক, পরীক্ষা হলে আমরা ওই 100 দিব নিচে, কারণ আমাদের ইয়া বলেনি কোনো, স্পেসিফিকেশন বলেনি কোনো। আচ্ছা, এরপরে এই অঙ্কগুলা, এগুলো সব যত সূত্র দেখছো সেই সূত্রগুলা দিয়ে। আর এটা দেখো কতবার আসছে, নিজে অবশ্যই করবা। সূত্র জানলে এটা কোনো ব্যাপারই না। আর বলেও দিছে স্বাধীন, তো কোনো ম্যাটার না, এগুলো করে ফেলবা। 8 এর অঙ্কগুলা, এই তো। তাহলে আমরা আজকে আজকে যে টাইপের গুলো করছি আশা করি পড়লে তো বুঝতে পারবা, তাই না? তো ওই টাইপের গুলা যদি আমি কোনোটা বাদ দিয়ে ফেলি ওগুলো করে ফেলবা। আর হচ্ছে কি বলে, যেগুলো আজকে করছি ওগুলো আরেকবার দেখবা, 8 এর অঙ্কগুলা যেগুলো আমি হয়তো করে দিইনি বলে দিলাম সেগুলো করবা। তাহলে আমরা যদি একটু আরেকবার রিভিউ দিই পুরো চ্যাপ্টারটা, তাহলে আমরা হচ্ছে এখানে 3 করছি, 4 4 করা হয় নাই, 4 করবো আমরা নেক্সট ডেটে। 5 করে ফেলছি সব, 6 সব করে ফেলছি, 7 7 এর কিছু কিছু করছি, 8 সব করতে বললাম তোমাকে,
9টা বাদ পড়ে গেছে, 10ও বাদ পড়ে গেছে, আর হচ্ছে 11 বাদ পড়ে গেছে। মানে এক কালকের ক্লাসটা করলে আমাদের অনেকগুলো অঙ্কই প্রায় শেষ হয়ে যাবে। তার মধ্যে থেকেও আজকে যে টাইপের অঙ্ক করছি এইগুলোর মধ্যে থেকে দেখবা আসে, মানে যেগুলো করিনি, যেমন 10, 12, 11তে দেখবা যে আমরা যেরকম টাইপের ম্যাথ করছি ওগুলো আসে। তোমার কাজ হলো সেগুলো করে ফেলা। মানে আমি চাচ্ছি আর কি ওই কোন একটা পার্টিকুলার টাইপের মধ্যে থেকে যাতে করে তুমি ওইগুলাই করতে থাকো, তাহলে জিনিসগুলো ভালো। যেমন এরপর দিন আমাদেরকে অঙ্ক করতে হবে বাক্স থেকে বল তোলার যে অঙ্কগুলা, যে একটা বাক্সে লাল বল আছে 3টা, হলুদ বল আছে 4টা, কালো বল আছে 3টা, একটা বল তুলে ফেললো, সম্ভাবনা কত, এরকম টাইপের অঙ্কগুলো। আর আরেকটা জিনিস, একটু বিন্যাস সমাবেশটা একটু রিভিশন দিও। তোমরা রিভিশন দাও বলতে একটু যে জিনিসগুলো আমি শিখছিলাম ওগুলো লাগবে আর কি। বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ দিয়ে কিন্তু যতগুলা দেখছো, বিন্যাস সমাবেশ দিয়ে কিছু অঙ্ক দেখবে কিন্তু আছে। তো ওইগুলো হচ্ছে ওই যা যা বিন্যাস সমাবেশে করছো না, ওগুলা কিন্তু কাজে লাগবে আমাদের এখানে। তো একটু ওটা একটু রিভিশন দিতে পারলে ভালো হয়, কারণ এই দুইটা অধ্যায় রিলেটেড। বিন্যাস সমাবেশ এবং সম্ভাবনা, যে অঙ্কগুলো এগুলো হচ্ছে রিলেটেড। এই দুটো মিলায় তোমার দেখবা যে ইয়া অ্যাডমিশন, মানে ইয়া এইচএসসি তে না আসলেও অ্যাডমিশনে আসবে, যে দুটো মিলাই দিছে এরকম অঙ্ক। তো এটা একটু রিভিশন দিও, আমি বলে রাখলাম, যাতে করে এরপর দিন প্রশ্ন আস করলে পারো, বুঝছো? তো চোখ বুলাইও নিও। ঠিক আছে, তাহলে আজকে এখান থেকে